हरे कृष्णा। भक्ति विखो संगदास ट्रेनिंग क्लास, टीचर ट्रेनिंग क्लास। आज के আমরা আলোচনা করছি একজন সঙ্গ দাসের গুণাবলী, আদর্শ সঙ্গ দাসের গুণাবলী 20টা আছে, তার মধ্যে থেকে আমরা 15টা আলোচনা করেছি। আজকে 16 নম্বর গুণাবলী থেকে আরম্ভ করছি। আর একটা মাঝখানে বাদ পড়ে গেছিল, মানে মানে একটা প্রশ্ন, সেটা আমি আলোচনা করছি। আমাদের আমার প্রভু বললেন যে 15 নম্বর কোয়েশ্চেন আনসারটা ডিসকাস হয়নি। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সময়ানুবর্তিতা কিভাবে পালন করা উচিত। 16 নম্বর, দেখ 16 বা 15 এই সময়ানুবর্তিতা কিভাবে পালন করা উচিত, এই প্রশ্ন আমার বউ বলছিলেন। 16 নম্বর আছে আমার মোবাইলে। এটা এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব, জ্ঞান, ওই কোয়ালিটির মধ্যে এই প্রশ্নটা আসছে। দায়িত্ব নিয়ে যে আলোচনা করা হয়েছে ওর মধ্যে ক্লাস কখনো বন্ধ হওয়া উচিত নয়, বন্ধ হয়ে গেলে কাউকে বলে দিতে হবে ইত্যাদি। ওখানেই আলোচনা করা হয়েছে যে আমরা যে ক্লাস সময় মতো আরম্ভ করা উচিত। সময় আনুবর্তিতা মানে ক্লাস একটা ফিক্সড টাইমে আরম্ভ করা উচিত আর ফিক্সড টাইমে ক্লাসটা শেষ করা উচিত। আহ অনেক সময় দেখা যায় যে ক্লাসের টাইম হয়েছে 6টা, ধীরে 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 সবাই লেট, আস্তে আস্তে ওটা 6:30 হয়ে গেল। তারপরে আবার লেট করতে করতে আবার 7টা গেল, আর আবার 7:30 গেল। তো অরিজিনাল টাইম ছিল 6টায়, আর বর্তমানে ওটা 7:30 চলে গিয়ে দাঁড়িয়েছে। তো এরকম ক্ষেত্রে সঙ্গ দাসের উচিত সবার সঙ্গে আলোচনা করা যে ভাই আপনারা সবাই কোন সময় ক্লাস করতে চান বলুন, আমরা সেই সময় ক্লাসই রাখবো। 6টা বললে 6টা, 7টা বললে 7টা, 7:30 বললে 7:30, যে টাইম সবাই মিলে ডিসাইড করবে সেই টাইমে ক্লাস হবে। এটা সঙ্গ দাসকে সবার সঙ্গে আলোচনা করে নিতে হবে, এটা একটা। আর সঙ্গ দাস যেন প্রতিবার ক্লাসে লেট না আসে, প্রতিবার লেট আসা ঠিক না, কখনো কখনো লেট হতে পারে। আর যদি কখনো সঙ্গ দাস লেট ক্লাসে যায়, তবে ক্লাস শেষ করে দেওয়া উচিত টাইমের মধ্যে। এমন না যে ক্লাসের টাইম হচ্ছে 6টা থেকে 8টা, সঙ্গ দাস এসছে 7:30, এবার ক্লাসটা চলবে 9টা 10টা পর্যন্ত, ওটা না। সঙ্গ দাস লেট হয়েছে, ঠিক আছে, ক্লাসটা টাইম মতো শেষ করতে হবে। এটা হচ্ছে সময়ানুবর্তিতা। আরেকটা যে আমরা অনেক সময় কি করি যে ও সবাই তো লেট করে আসবে, দেরি করে আসবে, তো ক্লাস 7টায় হবে, কিন্তু আমরা সবাইকে 6টা বলে দেবো, তাহলে সবাই দেরি করে আসবে তো হয়ে যাবে। এই এটা ভালো না। এটাকে বাংলা টাইম বলে, জানেন তো? বাংলা টাইম, ইন্ডিয়ান টাইম, হ্যাঁ, আর ইংলিশ টাইম। এটা এখন মানে মানুষ এটা করতে করতে মানে বদনাম হয়েছে। ইন্ডিয়ান বাংলা টাইম মানেই 1 ঘন্টা লেটে আসতে হবে। এটা আপনারা জানেন কিনা, এখানে কত প্রচলন আছে, কিন্তু কলকাতায় এটা বেশ ভালো প্রচলন আছে। আমাদের যখন ক্লাস হয় তো আমাদের জিজ্ঞেস করা হয় এটা কি বাংলা না ইংলিশ টাইম। মানে আমরা বলি আজকে ভাগবতম ক্লাস হবে সন্ধ্যায় 7টায়, তখন সবাই জিজ্ঞেস করবে কি বাংলা 7টা না ইংলিশ 7টা। বাংলা 7টা মানে 1 ঘন্টা পর, ইংলিশ 7টা মানে অ্যাকচুয়ালি 7টা। তো এটা কেন হচ্ছে, এটা তার মানে বাংলা বদনাম হয়ে গেছে, সবাই 1 ঘন্টা ইচ্ছা করে বাড়িয়ে বলা মানে বাংলা টাইম। এটা ভালো না, আমাদের এটা চেঞ্জ করতে হবে প্যাটার্নটা। যেহেতু আমাদের সোসাইটি তো বাংলা না, আমার তো ইন্টারন্যাশনাল সোসাইটি, আমরা বাংলা না আমেরিকা না কিছু না, আমাদের সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল। তার জন্য আমরা ওই ওই প্যাটার্নটা ফলো করবো না যে সবাইকে 1 ঘন্টা বলে দেবো আগে,
তারপরে সবাই 1 ঘন্টা দেরি, তাহলে প্রবলেমটা কি? যদি আমরা 1 ঘন্টা আগে বলে তারপরে 1 ঘন্টা দেরিতে শুরু করি, তাহলে কি প্রবলেম? তাহলে যারা টাইম মতো চলে আসছে তাদের 1 ঘন্টা টাইম নষ্ট হচ্ছে, তাই না? যে 1 ঘন্টা আগে চলে এলো তাকে বসে থাকতে হবে 1 ঘন্টা, তাহলে তার 1 ঘন্টা নষ্ট হলো, এটা তো ঠিক না। আর যে দেরি করে আসছে সে, তার 1 ঘন্টা বেঁচে গেল। তাহলে এটা আমরা ভুল, এটা জিনিসটা প্রচার করছি। এটা কি করা উচিত আমি আগে বলেছি, সবার সঙ্গে আলোচনা করে ফিক্সড টাইম সেট করে দিতে হবে যে আমরা এই টাইমে ক্লাস করবো। এটা ছিল সময়ানুবর্তিতা। ওকে। আর আরেকটা প্রশ্ন প্রভু জিজ্ঞেস করলেন যে ছাত্রদের প্রতি কি ব্যাপারে সৎ और স্পষ্ট হতে হবে। लेकिन संगदास की, এটা 22 নম্বর প্রশ্ন। হুম। ছাত্রদের প্রতি কোন কোন ব্যাপারে সৎ ও স্পষ্ট হবে। সঙ্গদাস, এটা আলোচনা হয়ে গেছে, আমি জাস্ট আবার রিপিট করব না, অল্প বলে দিচ্ছি। বলা হয়েছিল যে সঙ্গদাস যদি কোনো কারণে ভোরে উঠতে পারছে না, আর যদি ক্লাসে আলোচনা হয় যে ভোরে ওঠা উচিত, তা ক্লাসে আলোচনা হচ্ছে, সঙ্গদাস বলতে পারে যে এটা নিয়ম আছে যে ভোরে 4টা ওঠা উচিত, কিন্তু আমি 4টা উঠতে পারছি না, এই কারণে উঠতে পারছি না, কিন্তু আদর্শ হলো 4টা, আমি 5টায় উঠছি। আমার শরীর খারাপ, আমার কোনো কাজ আছে, আমিও চেষ্টা করছি নিয়মটা পালন, এটাকে বলে সৎ। বা কোনো খাওয়া দাওয়া ব্যাপারে যেমন বলছে বাইরের খাওয়া উচিত নয়, শুধু আমাদের যারা দীক্ষিত ভক্ত তাদের নিজের বাড়িতে রান্না করে খাওয়া উচিত, বাইরে খাওয়া উচিত না। কিন্তু কেউ যদি কোম্পানিতে চাকরি করছে আর কোম্পানিতে মাঝে মাঝে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, ওখানে খাবার ফ্রি পাওয়া যায়, সব কোম্পানিতে প্রায় থাকে সিস্টেম, মাঝে মাঝে ওখান থেকে খাচ্ছে, তাহলে এটা সঙ্গ দাসকে বলা উচিত যে যখন আলোচনা হবে যে খাবার কোথায় উচিত না উচিত, তখন সঙ্গ দাস সবাইকে বলছে যে খাওয়া উচিত না, কিন্তু নিজে হয়তো খাচ্ছে। তো এটা যদি ওরা জানতে পারে ছাত্ররা, তখন ওরা মনে করবে দেখুন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নিজে কিছু পালন করছে না। তাই জন্য সঙ্গ দাসের উচিত যে বলে দেওয়া যে আমি এমনি জেনারেলি খাই না, কিন্তু রের কোনো কোনো ক্ষেত্রে আমাকে এরকম খেতে হয়। আমি শুধু 2টা উদাহরণ দিলাম, এটাই ধরে রাখবে না, মানে যে কোনো জায়গায় এইভাবে সঙ্গ দাসকে সৎ আর স্পষ্ট কথা বললে ভালো হবে। এটা হচ্ছে এই প্রশ্ন বলার উদ্দেশ্য। আর একটা বলেছিলাম, কোন প্রশ্ন যদি ছাত্র জিজ্ঞেস করে আর সঙ্গ দাস তার উত্তর জানে না, হুম, তখন তাকে ঘুরিয়ে পেঁচিয়ে গল্প করে করে ওটাকে টাইম পাস করা উচিত নয়। না জানলে বলতে হবে যে আমি জানি না, মানে টাইম পাস করছে উল্টা পাল্টা কথা বলে, যেহেতু উত্তর জানে না, এটা খারাপ দেখাবে। সঙ্গ দাস বলে দেবে যে আমি এই প্রশ্নের উত্তর জানি না, আমি খোঁজ করে নেক্সট উইকে বলবো। এটা হচ্ছে ভালো, এটাকে বলে সৎ আর স্পষ্ট। এই 3টা উদাহরণ দিলাম। হরে কৃষ্ণ। এবার আমরা চলে যাচ্ছি আজকের কোয়ালিটি 16 নম্বর। 15 নম্বর পর্যন্ত হয়েছে, করেছে। 15 নম্বর ছিল সহযোগিতা। সহযোগিতা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে সহযোগিতা। এটা ঠিক আছে 16 নম্বর। যদি ভুল হয় তাহলে আপনারা বলবেন হাত তুলে, আমি 16 নম্বর বলেছি, 16 নম্বর থেকে শুরু করছি। কিছু না কিছু বাকি থাকে তাহলে বলবেন। 16 নম্বর হচ্ছে আহ অতি নিয়ন্ত্রণ মনোভাব। অতি নিয়ন্ত্রণ করার মনোভাব, এটা মানে নেগেটিভ কোয়ালিটি। হ্যাঁ,
এটা ভালো না, এটা দুর্গুণ আছে। এটাকে এভাবে লেখা হয়েছে। অতি নিয়ন্ত্রণ করা মনোভাব থাকা উচিত না এটা। মানে তার মানে অতি নিয়ন্ত্রণ না করা, এটাকে যদি পজিটিভ লিখতে হয় এটা লিখবেন অতি নিয়ন্ত্রণ না করা। বিক্রম প্রভু আনমিউট করে বলুন আবার। হ্যাঁ, হ্যাঁ, প্রভু আগেবারে 14 অব্দি হয়েছিল না? তো সহযোগিতা আলোচনা হয়েছে কি না বলুন তো? সহযোগিতা হ্যাঁ, সহযোগিতা আলোচনা হয়েছে। হয়েছে, তাহলে ওটা 14 নম্বর ছিল সহযোগিতা। আর নাম্বারিংটা একটু চেঞ্জ হয়েছে। সহযোগিতা হয়ে গেছে, তাহলে ঠিক আছে। তাহলে আমি তারপরেটাই বলছি, হ্যাঁ। মানে নাম্বারিংটা এখন একটু আমি পরিবর্তন করেছি, ঠিক কোনো আছে। অসুবিধা নেই। তাহলে তারপরেটাই করছি, সহযোগিতা পরে অতি নিয়ন্ত্রণ না করা। সঙ্গদাস অতি নিয়ন্ত্রণ করবেন না। অতি নিয়ন্ত্রণ মানে কিছু কিছু সঙ্গদাস তার ভক্তদেরকে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ভালো না। যেমন হ্যাঁ, যে আহ বেশি নিয়ন্ত্রণও ভালো না, আর বেশি স্বতন্ত্রতা ভালো না, দুটোই খারাপ। অতি নিয়ন্ত্রণ বা অল্প নিয়ন্ত্রণ, একদম নিয়ন্ত্রণ না করা এটাও খারাপ। মানে কোনো কন্ট্রোল নেই, যে যার মতো যা ইচ্ছা করে যাচ্ছে, ওটা খারাপ। আর খুব বেশি কন্ট্রোল করাও খারাপ। খুব বেশি কন্ট্রোল মানে আহ কিছু উদাহরণ আমি এখানে তুলে ধরেছি। আমাকে জিজ্ঞাসা না করে তুমি জল খেয়ে নিয়েছো, জল খাওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। হ্যাঁ, দাঁড়ালে পারমিশন নিতে হবে, বসলে পারমিশন নিতে হবে, হাঁচি নিলে আমাকে না না জিজ্ঞেস করে তুমি হাঁচি কেন নিলে? হাঁচি, হাঁচি মানে জানেন তুমি? চন্দ্রাঙ্গ প্রভু আপনি বলুন, আনমিউট করে। हाँ, हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। प्रभु जी, ये जो पॉइंट अभी आलोचना हो रहा है, ये क्या 4 नंबर का केयरिंग ऑफ फॉर कृष्ण कॉन्सियसनेस का जो था? क्या क्या केयरिंग? केयरिंग फॉर कृष्णा कॉन्सियसनेस 4 नंबर पॉइंट। वो सब चला गया, अभी ये लास्ट पॉइंट है, अति नियंत्रण नहीं करना है, नेगेटिव क्वालिटी है। वो तो बहुत वहाँ पहले चला गया केयरिंग। जी वो नहीं, वहाँ पे वो ज्यादा केयर करना और ज्यादा वो छूट देना, ये वहाँ वो पे हुआ था केयरिंग आलोचना केयरिंग क्या? दूसरा बात है, ये कंट्रोल का बात है। हरि बोल। केयरिंग, कंट्रोल और केयरिंग में थोड़ा डिफरेंस है। जी। कंट्रोल है, দুটোর মধ্যে পার্থক্য আছে। নিয়ন্ত্রণ করা আর যত্ন করা দুটোর মধ্যে পার্থক্য আছে। অতি নিয়ন্ত্রণ মানে যেটা বললাম, হাঁচি তুমি নিলে আমাকে না জিজ্ঞেস করে, এটা হচ্ছে জোক, এটা রিয়েল নয়। এবার রিয়েলটা এবার বলছি। রিয়েলটা হচ্ছে তুমি অন্য কোনো সঙ্গদাস, অন্য কোনো টিচার সঙ্গে কথা বলবে না আমাকে না জিজ্ঞেস করে, কেন কথা বলে? আমার ছাড়া অন্য কোনো টিচার সঙ্গে তোমার কথা বলা উচিত নয়, এটা অতি নিয়ন্ত্রণ। শুধু আমার সঙ্গে কথা বলবে। তুমি মন্দিরে গেলে কারোর সঙ্গে কথা বলবে না। তুমি খাবার প্রসাদে বসলে অন্য কোনো টিচার সঙ্গে বসবে না খেতে, অন্য কোনো গ্রুপের মেম্বার সঙ্গে কথা বলবে না, অন্য ক্লাসের মেম্বার সঙ্গে তুমি কথা বলবে না। আর ওদের সঙ্গে তুমি খেতে বসবে না, আমাদের গ্রুপের সঙ্গে তোমাকে বসতে হবে আর খেতে হবে। আর অতি নিয়ন্ত্রণ কি? হুম, আমাকে না জিজ্ঞেস করে তুমি মন্দিরে চলে গেলে কেন? মন্দিরে গেলে আমার পারমিশন নিতে হবে।
আমি কয়েকটা উদাহরণ দিলাম, ঠিক আছে? এখন এটা আপনারা আরো লিস্ট বড় করতে পারবেন ইচ্ছা করলে। আপনারা যেহেতু রিয়েলি ক্লাস করছেন, আমি তো চিন্তা করে বলছি, আপনারা তো প্র্যাকটিক্যালি ওখানে ক্লাস করছেন, তো আপনারা আরো বেশি বলতে পারবেন। তো এই ধরনের তো এক্সাম্পল দিয়েছি। দেখুন, একদম ছেড়ে দেওয়া ভালো না। যারা নতুন ভক্ত, এখন নতুন নতুন এসেছে, ধরুন ক্লাস নতুন আরম্ভ হয়েছে, 2-4 মাস হয়েছে, তাদেরকে তো বলতে হবে যে তোমরা অন্য কোথায় কথা বলবে না, অন্য মেম্বার সঙ্গে। হ্যাঁ, মন্দিরে গেলে আমাকে বলবে, আমরা সঙ্গে নিয়ে যাব, বা অন্য টিচারদের সঙ্গে, অন্য গ্রুপের সঙ্গে বসবে না, নতুন ভক্তি বলা যাবে। কিন্তু যারা পুরানো হয়ে গেছে, যারা এখন ম্যাচিওর, ইংলিশে ম্যাচিওর বলে, মানে বাংলায় ম্যাচিওর বাংলা হবে, যারা পরিপক্ক ভক্ত, তাদেরকে এসব বোঝানো দরকার নেই। তো এই ব্যাপারে আমরা আহ আপনার আসছি চাণক্য নীতিতে। চাণক্য নীতি আছে। হুম, একটা ছোট বাচ্চা একটা আপনার সন্তান সঙ্গে আপনার কত নিয়ন্ত্রণ করা উচিত সন্তানকে। চাণক্য पंडित বলছে, पंचवर्षाणि लालयेत, दशवर्षाणि ताडयेत, प्राप्ते तु षोडशे वर्षे পুত্র মিত্রবৎ আচরেত। মানে চাণক্য পণ্ডিত বলছে, একটা আপনার যে সন্তান থাকে ছোট, তাহলে তাকে 5 বছর পর্যন্ত তাকে লালন পালন করবেন। 5 বছর মানে বাঙালি মায়ের প্রেম দিতে পারেন, তারপরে কিন্তু আঁকড়ে ধরে রাখলে ঠিক হবে না। তো ছোট বাচ্চাকে, শিশুকে 5 বছর পর্যন্ত ভালোবাসা দিতে পারেন বাবা মা। তারপরে 6 বছর থেকে 15 বছর তাড়েত। তাড়েত মানে শাসন। 6 থেকে 15 বছর শাসন করতে। কিন্তু যখন এই 16 বছরে পা রাখবে বাচ্চাটা, তখন পুত্রম মিত্রবৎ আচরেত। তখন সেই বাচ্চাকে মিত্র মতন, বন্ধু মতো তার সঙ্গে কথা বলতে হবে বাবা মাকে। কিন্তু অনেক সময় ছেলেদের সঙ্গে বাবা মা ঝগড়া হচ্ছে, অনেক, প্রায় দিন ঝগড়া হচ্ছে। কেন ঝগড়া হচ্ছে? এই জন্য, এই পলিসিটা ফলো করছে না বলে সন্তান আর বাবা মার মধ্যে মিল খাচ্ছে না। বুঝতে হবে, সন্তান যখন একদম ছোট ছিল তখন লালন পালন করতে হবে। যে আপনারা 10 বছর বাচ্চাকে লালন পালন করতে থাকেন, তাহলে তো 15 বছর পরে প্রবলেম ক্রিয়েট করবে। আপনার ভুল করেছেন আগে, এবার 15 বছর পুরো হয়ে গেছে, 16 বছর, এখন যদি আপনি শাসন করতে চান, তাহলে চলবে না। শাসনে কাল চলে গেল। শাসন কাল ছিল আপ টু 15, 14, 15। এবার যখন যুবক হয়ে গেছে, কিশোর অবস্থা পার করে গেছে, এখন যদি আপনারা শাসন করতে যান, তো সে আপনার সঙ্গে ঝগড়া করবে। এখন তাকে বোঝাতে হবে, বন্ধু মতো বোঝাতে হবে। তো এটাই বেশিরভাগই দেখছি বাচ্চাদের সঙ্গে আমাদের ভক্তদের প্রবলেম হয়, বাবা মাদের। তারা বলে আমার ছেলে আমার কথা শুনছে না, আমার মেয়ে আমার কথা শুনছে না, টেনশনে ভুগছে। আপনার সিস্টেমটা প্রপার ফলো করা হয়নি। শাসন করার সময় চলে গেল, এখন আর শাসন করার সময়, তখন লালন পালন করে দিলেন, তখন শাসন করা দরকার ছিল। ঠিক এই পলিসি আমি এই জন্য বলছি, যখন নতুন ভক্ত কেউ আসবে, একদম নতুন ব্রান্ড নিউ, তাকে প্রথমে লালন পালন করতে হবে, খুব আদর যত্ন। স্টার্টিং এ কিছুদিন যত্ন হয় খুব, তাকে প্রসাদ খাওয়াচ্ছে, তাকে বসতে দেওয়া হচ্ছে, আর তার কিছুদিন পরে শাসন আরম্ভ হবে। তখন শাসন মানে তখন নিয়ন্ত্রণ, এটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম কথা বলবে না, ওর থেকে মিশবে না। এটা কিছুদিন চলবে শাসন। তো শাসন যখন সে ভক্ত পরিপক্ক হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, তারপরে শাসন তুলে দিতে হবে। তখন আর অতি নিয়ন্ত্রণ করা যাবে না, তখন তার বুদ্ধি হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে, কার সঙ্গে মেশা উচিত কিনা সে জানে, কার সঙ্গে কথা বলা উচিত সে জানে, কখন মন্দিরে যেতে হবে সে জানে। এগুলো আর তাকে কন্ট্রোল করা প্রয়োজন নেই। বোঝা গেল এই পয়েন্ট? এটা হচ্ছে অতি নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণ।
নিয়ন্ত্রণ করার পিছনে উদ্দেশ্য কি? কেন আমরা নিয়ন্ত্রণ করি? একটা হচ্ছে তার মঙ্গলের জন্য, আর একটা হচ্ছে আমার ইগো, আমার অহংকার আছে তাকে সন্তুষ্ট করার জন্য। যদি কেউ চলে গেছে, আমাকে না জিজ্ঞেস করে কিছু করলো, তো আমি অসন্তুষ্ট হয়েছি। আমি অসন্তুষ্ট কেন হলাম? দুটো কারণ। যেহেতু আমাকে না জিজ্ঞেস করেছে এই জন্য, তাহলে এটা ভুল। আমি অসন্তুষ্ট এই জন্য হলাম যে ও ক্ষতি হবে, এই জন্য, তখন ওটা ভালো। আমি নিয়ন্ত্রণ করছি ওর ক্ষতি না হয় তার জন্য, তাহলে ভালো। আমি নিয়ন্ত্রণ করছি না আমার ইগো, আমার অহংকারকে তৃপ্ত করার জন্য, আমাকে না জিজ্ঞেস করে কেন করলো, তাহলে ওটা খারাপ। এটা হয়ে গেল পয়েন্ট কমপ্লিট। নেক্সট পয়েন্টে যাচ্ছি। নট টু বি টু অ্যাংরি অর শর্ট টেম্পার। ভক্ত রাগী এবং বদমেজাজি হবে না। রাগী এবং বদমেজাজি হবে না। ভক্ত রাগী এবং বদমেজাজি। নেক্সট কোয়ালিটি, আপনারা 15 লিখে থাকেন তাহলে এটা 16 হবে। আমার লিস্টে 17 আছে, যেহেতু আমি ওখানে আরেকটা কোয়ালিটি। তো রাগী আর বদমেজাজি কাকে বলে? কোন ভক্তকে রাগী বদমেজাজি বলে? যে ভক্ত রেগে যায় আর সবসময় রুক্ষ ভাষা প্রয়োগ করছে, রেগে যাচ্ছে, ইংলিশে বলে শর্ট টেম্পার। শর্ট টেম্পার, তাড়াতাড়ি রেগে যায়, ছোট ছোট কথায় রেগে যাচ্ছে, এটা সঙ্গদাসের লক্ষণ নয়। সঙ্গদাস আহ রেগে গেলে কি রকম কথা বলবে? তুমি আমাকে অপমান করেছো, এটা বলবে। আমাকে অপমান করেছো, তুমি আমার অপমান করেছো, আমি তোমাকে অভিশপ্ত করে দেবো, তোমাকে আমি শ্রাপ দেবো। হ্যাঁ, আমি তোমাকে আমার ক্লাস থেকে বরখাস্ত করে দিলাম, তুমি আমার ক্লাসে আসবে না। এটা এটা রাগী আর বদমেজাজি লোক কথা এরকম কথা বলে। তারপরে বলবে আমি তোমাকে হম কোনো ক্লাসে ঢুকতে দেব না। হ্যাঁ, আমার ক্লাসে আসতে দেব না, আমি তোমাকে কোনো ক্লাসে ঢুকতে দেব না। আর কি বলবে রাগী আর বদমেজাজি? আমি দেখছি তোমার দীক্ষা কি করে হয়, আমি দেখছি তোমার দীক্ষা কি করে হয়, তোমাকে আমি দীক্ষা নিতে দেব না। ঝগড়া হয়ে গেলে এটা হয়, সঙ্গদাসের যখন মেম্বারদের ঝগড়া হয়ে যায় এরকম এই ধরনের গল্প। আর একটা ডায়লগ আছে, যদি এই ভক্তকে মন্দির থেকে দীক্ষা দিয়ে দেয়, তাহলে আমি ইসকন ছেড়ে চলে যাব। আমি দেখবো এই ভক্তকে যেন ইসকন থেকে দীক্ষা না হয়। যদি হয়ে যায় ওর দীক্ষা, আমি ইসকন ছেড়ে দেবো। হম এটা কি খুব বুদ্ধিমানের কাজ? যদি অন্য ভক্তের দীক্ষা হয়ে যায় আর আমি ইসকন ছেড়ে দেবো, বিরাট বড় কাজ হলো এটা কি? প্রভুপাদ খুব খুশি হবে এটা করলে। কিন্তু মাথা যখন গরম হয়ে যায় এরকমই বলবে। যখন ভক্তের মাথা গরম হয়ে যায় এরকম কথাই মুখ থেকে বেরোবে। তো এটা হচ্ছে রাগী আর বদমেজাজি ভক্তের লক্ষণ।
এই ধরনের যদি কোনো ভক্ত আচরণ করে, তাহলে তার ক্লাস থেকে ভক্ত সব বেরিয়ে যাবে, বেশি ভক্ত তো আর ক্লাসে থাকবে না। আর যদি থাকেও, কোনো ভালো ভক্ত থাকবে না। যারা বুদ্ধিমান আছে, একটু ইন্টেলিজেন্ট, ভালো ক্লাস, তারা পালিয়ে যাবে। যারা বুদ্ধু, যাদের কোনো আর কোনো অসহায়, কোনো রাস্তা নেই, কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, কোনো উপায় নেই, তারা থেকে যাবে, বাকি সব চলে যাবে। হয়তো তারাও এইসব কথা বলতে শুরু করে দেবে, শিখবে ভুল কথা। তো এর উপায় কি, সমাধান? সঙ্গ দাসকে চিন্তা করা উচিত যে আমার মধ্যে এরকম রাগ কেন আসছে। হয়তো অন্য কোথায় কিছু আমার প্রবলেম আছে, আমি ভুল জায়গায় রাগ প্রকাশ করছি। তো আমার জীবনে অন্য কোথায় কিছু প্রবলেম চলছে, সেই প্রবলেমটা আমি সলভ করতে পারছি না, আর তার রাগটা আমি অন্য জায়গায় প্রকাশ করছি। এটা হতে পারে। সঙ্গ দাসকে খুব বিবেচনা করা উচিত, আত্মসমীক্ষা করা উচিত যে আমি কি করছি এটা। বারবার আরেকটা হতে পারে যে একটা ভক্তের উপরে তার বারবার রাগ হচ্ছে। বলে না, যার কি এটা বাংলা একটা কথা আছে না, যার আহ যার মানে যার পছন্দ আসে না, তার সবকিছু বাঁকাই মনে হয়। তুমি বাঁকা চলছো। আহ সুমা সুমালিন মাতাজি বলুন, আনমিউট করে বলুন কি এগুলো। দেখতে নারী চরণ বাঁকা। দেখতে না রে চরণ বাঁকা, তো এরকম হয়ে যায় যখন কোনো ভক্ত প্রতি দেখা যাচ্ছে যে একজন সন্ন্যাস বারবার ওই ভক্তকে উপরে রাগ করছে, আর ওর উপরে বারবার ও মানে আক্রমণ করছে। তখন তাকে প্রত্যেক কাজে ও টকতে থাকবে। আরে তুমি এভাবে জল খেলে কেন, তুমি এভাবে কথা বললে কেন, এভাবে তুমি চললে কেন, এভাবে বসছো কেন। মানে এটা সঙ্গদাসকে দেখতে হবে কি আমি কি বারবার একটা ভক্ত উপরে রাগ করছি কি, তাহলে কিছু ব্যাপার আছে, কেন ওর উপর আমি বারবার রাগ করছি। ওখানে সংশোধন করতে হবে নিজেকে। সঙ্গদাসের উচিত এরকম কিছু হলে অন্য কারোর সঙ্গে আলোচনা করা, যে এই ভক্ত বলছে আমার খুব বারবার রাগ আসছে, কি করা যায়। ওর ব্যবহারে, ওর আচরণে আমি রেগে যাচ্ছি, ওর আচরণ আমার ভালো লাগছে না। আলোচনা করলে তখন বুঝতে পারবে যেটা আমার প্রবলেম না ওর প্রবলেম। ওকে, এটা ছিল। নেক্সট কোয়ালিটি আছে 18 নম্বর, নট টু বি ফ্যানাটিক্যাল। গোড়ামি, ফ্যানাটিক্যাল, ফ্যানাটিজম ইংলিশে হচ্ছে ফ্যানাটিক্যাল, বাংলা বলে গোড়ামি। গোড়ামি অথবা নিয়ম আগ্রহ। আপনারা যারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা জানেন নিয়ম আগ্রহ মানে কি। গোড়ামি অথবা নিয়ম আগ্রহ। কেউ ভক্তি শাস্ত্রী করেছে এখানে? হাত তুলুন যে ভক্তি শাস্ত্রী করে থাকেন। দয়াধর প্রভু, আপনি নিয়ম আগ্রহ মানে কি বলুন। নিয়ম আগ্রহ শিখেছেন, মনে আছে কি? নিয়মাগ্রহ মানে প্রভু যেটা যেটা নিয়ম নয় সেটাকে বেশি করে, মানে যেটা আমাদের শাস্ত্রে বলা নেই সেটাকে যদি আমরা খুব আগ্রহের সাথে পালন করি, ভেরি গুড। এটা নিয়ম। আর আর ওকে, তো দুই রকম আছে নিয়ম আগ্রহ। হুম? একটা হচ্ছে যেটা শাস্ত্রে বলা হয়নি, যেটা প্রভু বললেন, তার উপরে আমি আগ্রহ প্রকাশ করি, মানে নতুন মন গড়া নিয়ম তৈরি করা। মন গড়া নিয়ম তৈরি করা নিয়ম আগ্রহ। আরেকটা হলো আমি সত্যিকারই আছে নিয়ম, কিন্তু আমি তার উপরে বেশি আগ্রহ, তার উদ্দেশ্য, নিয়ম, যে উদ্দেশ্যে নিয়ম বানানো হয়েছে সে উদ্দেশ্য ভুলে গেছে, আর শুধু নিয়ম পালন করছে। উদ্দেশ্যটা ভুলে গেছি কেন নিয়ম বানানো হচ্ছে, কিন্তু আমি নিয়ম পালন করছি, এটা নিয়ম আগ্রহ। হুম?
এই নিয়ম আগ্রহ, এটাকে গোড়ামি বলে। গোড়ামি কি? একটা গোড়ামি হচ্ছে শাস্ত্রে নেই, মন গড়া আমি কিছু পালন করছি। একটা শাস্ত্রে আছে কিন্তু উদ্দেশ্য আলাদা। যে উদ্দেশ্য আমি পালন, তো এটাকে বলে গোড়ামি। তো গোড়ামি থাকলে প্রবলেমটা কি? গোড়ামি থাকলে ভক্তরা, নতুন লোকেরা চলে যাবে, থাকবে না। গোড়ামির কয়েকটা উদাহরণ দিচ্ছি আমরা। হুম, গোড়ামির কয়েকটা উদাহরণ, যেমন একটা উদাহরণ যে একজন ভক্তের দীক্ষা হয়েছে, দীক্ষা হওয়ার পরে এবার তার বাবার বাড়িতে গেছে, তার মানে মাতাজি তার বাবার বাড়িতে, মা বাবার বাড়িতে যাচ্ছে। মানে কেউ বাবার বাড়িতে কেউ দীক্ষিত নয়, অদীক্ষিত আছে। এখন ও বাবা মা হাতে ও জল খাবে না, না তোমরা দীক্ষিত না, আমি তোমাদের হাতে জল খাবো না। তো এটা যদি কেউ বলে তাহলে কি হবে সমস্যা, বলতে পারে? সে যদি মাতাজি তার বাবার বাড়িতে গিয়ে বলে যে বাবা আমি তোমার হাতে আর জল খাবো না, তুমি যেহেতু দীক্ষিত নয়, এটা কিরকম হবে? এটা ভালো হবে কি খারাপ হবে? খারাপটা কিরকম খারাপ হবে, কতটা খারাপ হবে, কে বলবে? আনমিউট করে বলো। মার হাতে দিয়ে জল খাবে না, আমার দেখা হয়ে গেছে, মাকে বলো তোমার হাতে আমি জল খাবো না, তুমি দীক্ষিত। এটা কি ভালো না খারাপ, কে বলবে? বিক্রম রামচন্দ্রকে বলুন এটা কি ভালো না খারাপ। আবার আনমিউট করুন, আবার আনমিউট করুন। সেকেন্ড টাইম। হ্যাঁ প্রভু, এটা খারাপ। কিরকম খারাপ, কতটা খারাপ? প্রভু যেহেতু হুম, মানে যে যে জায়গাতে আমি গেছি তারা হয়তো ভক্ত নয়, ঠিক আছে। মা বাবা, সরি মা বাবা, আমি শুনতে ভুল করেছি। মা বাবা হয়তো ভক্ত নয়, ঠিক আছে। আমি গেছি সেখানে, আর এইসব কথা যদি বলি, তারা তো প্রথমে তো একটা ভয় খেয়ে যাবে যে এরা কোন সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে রে ভাই, যে আমার বাড়িতে এসে এই সকল সব খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এই ধরনের সমস্যা হবে। তো এইগুলোকে বলে গোড়ামি, ঠিক আছে। আচ্ছা। এই এসব গোড়ামি, এটা উদাহরণ দিলাম। এরকম আচ্ছা। অনেক গোড়ামি আমাদের সমাজের মধ্যে চলছে। এটা খুব খারাপ, এটা ভালো না, এরকম আচরণ ভালো না। কারো আমি হাতে জল খাবো না, আর কারো হাত লেগে গেছে, হ্যাঁ, এখন কোন রান্না হচ্ছে আর ওখানে অন্য লোকের হাত লেগে গেছে, এবার আমি খাবো না। কেন? ওর হাত লেগে গেছে, অভক্ত লোক হাত লাগিয়ে দিচ্ছে, তাহলে খাওয়া যাবে? অভক্ত লোক হাত লাগিয়ে দিয়েছে, ওটা খাওয়া যাবে? এইগুলো আমাদের বের করতে হবে মাথা থেকে। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, খুব বড় প্রোগ্রাম হয়েছিল। মানে, তো ওখানে সবার জন্য খিচুড়ি রান্না হয়েছিল, আর আমাদের কয়েকজনের জন্য, দু একজন জন্য অন্ন রান্না করেছে মাতাইরা, আমাদের ভক্ত মাতাইরা সেপারেটলি অন্ন রান্না করেছিল একটা ছোট হাঁড়িতে। এবার আমি যখন খেতে বসলাম, তো খিচুড়ি দিল আমাকে, বললাম অন্ন নাই, অন্ন দিচ্ছেন না কেন? বলছে, না প্রভু, অন্ন আমি চেপে দিয়েছিলাম, আগুনে চেপে গিয়েছিলাম, অন্ন আমি বসিয়েছিলাম অন্নটা, কিন্তু এই বাড়ির মাতাজি অন্নটা যেহেতু হয়ে গেছিল রান্না, আর মাতাজি উপরে ব্যস্ত হয়ে গেছে, যে বাড়ির মাতাজি সে অন্নটাকে নামিয়েছে, যেহেতু বাড়ির মাতাজি অন্নটাকে নামিয়েছে, এটা কি ভোগ লাগানো যাবে? এটা কি আপনি পাবেন? এটা উনি আমাকে জিজ্ঞেস করছে। যে আমি বললাম, তা অসুবিধাটা কোথায়? অন্ন তো আপনি রান্না বসিয়েছেন, আপনি রান্না বসিয়েছেন, রান্না তো আপনি করেছেন। এবার ওই বাড়ির মাথা যে নামিয়ে দিয়েছে, তো ভালোই কাজ করেছে, ভুল কাজ তোকে না নামালে তো পড়ে যাবে অন্ন। যদি নামিয়ে দিয়েছে তো ভালো কাজ করেছে।
এবার নামই দিয়েছি বলে আর ভগবানকে ভোগ লাগাবো না আর আপনাদের দেবো না, তাহলে সে বাড়ির যার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে সেই মাতাজি কত কিরকম ভাবে, কত কষ্ট পাবে। হ্যাঁ? তা এইগুলো আমাদের ছোট ছোট জিনিস আহ চিন্তা করতে, মানে গোড়ামি বলে এটা করা যাবে না, একটু বুদ্ধি ইউজ করতে হবে। তো আমি এগুলো উদাহরণ দিচ্ছি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো আপনারাই জানেন যে কি কি গোড়ামি চলছে ভক্তদের মধ্যে, আপনারা কি কি নিয়ম পালন করছেন, যেগুলো ভুল নিয়ম আছে, ঠিক নিয়ম আছে। হুম? চন্দনাঙ্গ গৌর প্রভু বলেছে, अनम्यूट करे, बोलो एक बार। हरे कृष्ण प्रभु जी। मैं ये जानना चाह रहा था कि ये तो क्लास प्रशिक्षण के दौरान ये सब व्यवहार ठीक है, लेकिन क्या वास्तविक जीवन में इसको पालन करना ठीक होगा? फिर से बोलिए। ये प्रचार के क्षेत्र में मान लीजिए कि हम लोग क्लास कर रहे हैं, प्रीचिंग कर रहे हैं, प्रीचिंग के दौरान इस तरह का व्यवहार भक्ति जीवन में बाधा दे सकता है, या फिर जो भक्त प्रचार में परमात्मा बाधा होगा, प्रचार में बाधा होगा। हाँ। तो ये तो हो गया, लेकिन क्या वास्तविक जीवन में एक दीक्षित भक्त को इस तरह का आचरण करना चाहिए क्या? मान लीजिए विशेष किसी कारण से हम गए हुए हैं, ऐसा नहीं कि मैं प्रचार के कारण से गया हूँ, किसी विशेष कारण से गया हूँ, लेकिन वहां पे जो वो लोग घर में, मान लीजिए मैं अपने, जैसे हुआ कि अपने घर ही गया हूँ, भैया है, भाभी है, या फिर ससुराल गया हूँ, वहां पे वो लोग खाना बना के जिस बर्तन में बनता है उसी बर्तन में दूँ, तो उस समय हमारा व्यवहार कैसा होता है? हम्म। আমি जो उदाहरण दिए, जो मैंने उदाहरण दिया उसमें क्या है कि बर्तन उसका नहीं था, बर्तन हमारा ही था। হাঁড়ি था, মিষ্টি নতুন হাঁড়ি ছিল, নতুন হাঁড়িতে বসিয়েছিল, যেটা যে হাঁড়ি বসিয়েছিল সে হাঁড়িটা নতুন ছিল, ওদের পুরানো হাঁড়ি ছিল না। আর বসিয়েছে আমাদের ভক্ত, লিখিত ভক্ত বসিয়েছে অন্যটা, কিন্তু যেহেতু ও ভক্ত বিজি ছিল, নামিয়েছে আরেকজন ভক্ত যে দীক্ষিত নয়। এটা বললাম, এটা তো গোড়ামি হলো না। नहीं, प्रभु जी, ये मेरा माने व्यक्तिगत प्रश्न माने आपसे जानना था मुझे कि उस कंडीशन में मुझे क्या व्यवहार करना चाहिए। कारण 3 नंबर अध्याय 26 नंबर श्लोक में तो भगवान खुद वहां पे बोल रहे हैं कि ऐसा है कि जो नए भक्त है उनको विद्वानों को चाहिए कि उनके इन कर्म के अनुसार ही कृष्ण सेवा में युक्त करना चाहिए, ना कि उसको जबरदस्ती करना चाहिए, इससे अ, वो कृष्ण भक्ति से अलग हो जाएंगे। ये तो 3 नंबर अध्याय 26 नंबर श्लोक में भगवान अर्जुन जी से कर रहे हैं इस बात। लेकिन हम्म। वास्तविक में एक दीक्षित भक्त को अपने व्यवहार में, यदि वो हाँ, किसी একজন काम के लिए, দীক্ষিত ভক্ত, हाँ ठीक है, একজন दीक्षित भक्त, अगर कोई दीक्षित भक्त है, जैसे आप कंपनी में नौकरी करते हैं, तो कंपनी में नौकरी करते हैं, एक प्रभु जी ने ये मेरा क्लास सुना, क्लास सुनने के बाद मेरे को शाम को पूछा कि प्रभु जी हम तो कंपनी में जाते हैं, वहां पर तो बहुत दोपहर को खाना देते हैं, तो हम लोग को खाना चाहिए कि नहीं? हाँ, आपने आज जैसे बताया इसका मतलब तो हम लोग खा सकते हैं। मैं बोला ऐसा बात नहीं है। এটা নয়, যদি আপনারা কোম্পানিতে খাবার দিচ্ছে তো 365 দিন বাইরের খাওয়া খেলে চলবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমার্জেন্সিতেই খেতে পারে। যেমন আপনার বাড়িতে আপনি গেলেন, যদি বছরে একবার গেছেন, হ্যাঁ, আপনার জিজাজের বাড়িতে গেলেন, বাবার যে কোনো বাড়িতে বছরে একবার গেছেন, তো যদি আপনাকে আহ স্থান কাল পাত্র বুঝে চলতে হবে, যদি ওরা আপনাকে শ্রদ্ধা করে, ওরা আপনাকে সম্মান করে, আপনাকে বলে ঠিক আছে আপনি তো দীক্ষিত, আপনি রান্না করে নেন, তাহলে ঠিক আছে। আর যদি সেরকম না হয়, ওরা বলছেন আমরাই খাওয়াবো, তো আমরা আলাদা নতুন পাত্রতে আপনার জন্য রান্না করে দিচ্ছি, ঠিক আছে, সেখানেও আপনি অ্যাডজাস্ট করতে পারেন, ওকে চলবে। হুম। আর যদি সেটাও না হয়, তাহলে আপনাকে নিজের কিছু আলাদা ব্যবস্থা করতে হবে।
এখন এটা আমি বলছি ইমার্জেন্সি ক্ষেত্রে, কিন্তু যারা রেগুলার যাতায়াত করছে তাদেরকে তো কিছু সঠিক স্ট্রিক্ট নিয়ম ফলো করতে হবে। যারা রেগুলার প্রতি সপ্তাহে যাচ্ছে, তাহলে প্রতি সপ্তাহে এরকম নিয়ম ভাঙলে হবে না। ইমার্জেন্সিতে নিয়ম ভাঙা যেতে পারে, যে ঠিক আছে ওরাই রান্না করেছে, নতুন বাসনপত্রতে আমি খেয়ে নিলাম। ওকে, তো ইমার্জেন্সিতে নিয়ম ভাঙা যায়, কিন্তু রেগুলার ক্ষেত্রে ভাঙা যাবে না। তো এই ব্যাপারে একটা ঘটনা আছে। মহাপ্রভুর একজন সেবক ছিল, গোবিন্দ, চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু দুপুরে লঞ্চ প্রসাদ পাওয়ার পরে ঘরে দরজার উপরে ঘুমিয়ে পড়েছে। এবার গোবিন্দ আসছে মহাপ্রভুর চরণ সেবা করতে, ঘরে ঢুকতে পারছে না, যেহেতু দরজা উপরে মহাপ্রভু শুয়ে পড়েছিলেন, তো ঘরে ঢুকতে পারছে না। গোবিন্দ মহাপ্রভুর উপর দিয়ে টপকে গিয়ে ভেতরে গেল। টপকে গিয়ে প্রথমে চিন্তা করছে আমি কি করব, মহাপ্রভু তো মাঝখানে শুয়ে আছেন, কিন্তু ওনার চরণ সেবা করা খুব প্রয়োজন, চরণ সেবা তো করতেই হবে। তো চরণ সেবা করতে গেলে আমাকে ওনার উপরে টপকে যেতে হবে। ও টপকে যাওয়া ঠিক হবে কিনা চিন্তা করলেন। আপনারা জানেন, স্পেশালি বাংলায়, বাংলায় তো এটা কালচার আছে, সংস্কৃতি আছে যে কোনো মানুষের উপরে পা দেওয়া যায় না, উপরে টপকে যাওয়া যায় না। মানে মানুষকে টপকে গেলেও অপরাধ, তো এখানে তো মানুষ নেই, সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, ওনার উপরে টপকে যাওয়া তো কত বিরাট বড়, মানে এটা অপরাধের মধ্যে আসে। কিন্তু উনি টপকে গেলেন আর মহাপ্রভু চরণ সেবা করলেন। করতে করতে মহাপ্রভু ঘুমিয়ে পড়েছে, এবং ঘুমিয়ে পড়েছে তো গোবিন্দ ভিতরে বসে রয়েছে। অনেকক্ষণ পরে মহাপ্রভু উঠেছে। মহাপ্রভু বলছে, "আরে গোবিন্দ, তুমি খেতে যাওনি? তুমি খেতে যাওনি কেন, বসে আছো এখন পর্যন্ত?" মহাপ্রভু, আমি যাবো কি করে খেতে, আপনি তো দরজাতে শুয়ে আছেন, আমি যেতে পারছি না তো। তো বলছে, তুমি ঢুকলে কি করে? যে, ঢুকেছি আপনার উপরে টপকে ঢুকেছি। আচ্ছা, আমার উপরে টপকে ঢুকেছো, তাহলে আমার উপরে টপকে তুমি বেরোতে তো পারো। বলছে, না প্রভু, আপনার সেবা করার জন্য আমি ওই অপরাধ করলাম, নিয়ম ভাঙলাম আপনার সেবা করার জন্য। তো আমার খাওয়ার জন্য, আমার ইন্দ্র তৃপ্তির জন্য আমি এই অপরাধ করব না, আপনাকে টপকে যাব না। তো এইভাবে আহ বোঝা গেল এখানে নিয়মটা, নিয়ম আগ্রহ এটাকে বলে, যে তিনি নিয়মটাকে রক্ষা করলেন এক সময়, আর এক সময় নিয়মটা ভাঙলেন। এটা হচ্ছে, মানে এটা নিয়ম আগ্রহ না, এটা রিয়েল, সত্যিকারই যেটা উচিত সেটা উনি করলেন। তাহলে নিয়মটা সময় সময় ভাঙা যেতে পারে, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এখানে হচ্ছে ভগবানকে খুশি করার জন্য নিয়মটা, নিজের তৃপ্তির জন্য নয়। নিজের তৃপ্তির সময় নিয়মটা রক্ষা করলো, ভগবানের সেবার জন্য নিয়ম ভাঙলো। তো এটা নিয়ম আগ্রহ মধ্যে আলোচনা হয়, এটা সবসময় ভক্তি শাস্ত্রেতে, কখন নিয়ম ভঙ্গ করা যেতে পারে আর কখন না। তো নিয়মগুলো অনেক আছে, কিন্তু আমাদের বুঝে শুনে নিয়মগুলো পালন করা উচিত সবসময়। আহ আমাদের উদ্দেশ্যটা ভোলা যাবে না, নিয়ম করার উদ্দেশ্য কি আছে, কেন নিয়ম করা হয়েছে, এটা মনে রাখতে হবে। হুম, যেমন একটা, যখন মন্দিরে একটা অনুষ্ঠান আছে আর প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদের লাইন, সবাইকে কুপন নিয়ে নিয়ে প্রসাদে ঢোকানো হচ্ছে। গেটের উপর একজনকে দাঁড় করানো হয়েছে, তুমি সবার থেকে কুপন নেবে। সে সবার থেকে কুপন নিচ্ছে। এবার ওখানে কোনো ভক্ত আসছে যার কাছে কুপন নেই, আর সে ভক্তকে তো সিনিয়র আছে, তিনি খুব সেবা করে, সত্যিকারই তার ভুলে গেছে, মানে ওখানে যদি ওকে অপমানিত করা হয় গেটের উপরে,
তুমি এখানে নিয়ম আছে, তোমাকে কুপন ছাড়া ঢুকতে দেব না। হুম, বা এরকম কিছু, তো ওখানে একটু বুঝতে হবে যে দাঁড়িয়ে আসতে আগে নিয়ম ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম হবে। সবসময় নিয়ম থাকবে, কিন্তু নিয়মের মধ্যে ব্যতিক্রম রাখতেই হবে। সব জায়গায় ব্যতিক্রম থাকে, গভর্নমেন্টের বড় বড় নিয়ম আছে, সব জায়গায় ব্যতিক্রম থাকে। এটা হচ্ছে আহ গোড়ামির উপরে কিছু পয়েন্ট। আরো একটা পয়েন্ট আছে যে আমাদের আচার্যগণ তারাও অনেক সময় নিয়ম ব্যতিক্রম করেছেন। তার উদাহরণ কি কি? নিয়ম ব্যতিক্রম করার উদাহরণ, সবচাইতে বড় উদাহরণ আছে আমাদের সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত ব্যতিক্রম করেছেন যে তৎকালীন সমাজে উনার অনেক নিন্দা হয়েছে। তৎকালীন গৌড়ীয় সমাজে উনাকে প্রচুর নিন্দা করলো, কিন্তু উনি ভগবানের উদ্দেশ্যে সব নিন্দা সহ্য করেও ব্যতিক্রম চালিয়ে গেলেন। কি ব্যতিক্রম করলেন? আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। উম, একটা হচ্ছে যে একবার কলকাতায়, ওই সময় ব্রিটিশ আমল ছিল, হ্যাঁ, তো ব্রিটিশ অফিসার, বড় অফিসার, ও বলছে আমি মায়াপুর যাব। ব্রিটিশ অফিসার মায়াপুর যাবে। তো ওই সময় ব্রিটিশ মানে খুব বিরাট ব্যাপার, হ্যাঁ, এখন তো কোনো দাম নেই, তখন ব্রিটিশদের বিরাট দাম ছিল। ওরা পুরো ইন্ডিয়াকে কন্ট্রোল করছিল। তো আর সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল যে আমাদের চৈতন্য মহাপুর যে শিক্ষা, সেটা ইন্টারন্যাশনাল, সারা বিশ্বতে প্রচার হবে, আর স্পেশালি ইংলিশ ভাষা। তাই জন্য যদি উনি সুযোগ পেলে উনি ছাড়তেন না। যদি কোনো বিদেশি বা ব্রিটিশ অফিসার যদি মায়াপুরে আসে আর চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে একটু জানে, তাহলে খুব ভালো হবে। তাই উনি কি করলেন, সারা রাত রাস্তা তৈরি করলেন। হম, মায়াপুরে মঠে যাওয়ার রাস্তা ছিল না, কাদা ছিল। মানে সব ভক্তদেরকে নিয়ে, ফাওড়া নিয়ে সব ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা মিলে রাস্তা করলো। তারপরে উনি স্যুট বুট পরলেন। সরস্বতী ঠাকুর তিনি সন্ন্যাসী হয়ে, আপনারা দেখবেন একটা ফটো আছে, সরস্বতী ঠাকুরের ফটো দেখেছে, উনি কালো কোট পরে আছে আর বুট পরে আছেন, পায়ে এত মোটা মোটা বুট। কেন বললেন? যে ওই ব্রিটিশ অফিসার যে আসবে, তিনি যেন কথা বলতে তিনি কমফোর্টেবল ফিল করে। হুম, মানুষ একটা স্ট্যাটাস থাকে, তো স্ট্যাটাস মেনটেন করলে কথা বলা যায়, নাহলে বড় লোকেরা কথা বলতে চায় না। তারপরে উনি তার সঙ্গে একই টেবিলে বসে ড্রিঙ্ক করলেন। ড্রিঙ্ক মানে তিনি তো জল খেলেন, আর ওনাকে কিছু আহ ড্রিঙ্ক দিলেন, যেমন চায় না কিছু বানিয়ে দিলেন। তো নিজে ওনার সামনে বসে ওই কাঁচের গ্লাসে তিনি জল খাচ্ছেন, মানে ওনাকে কমফর্ট দেওয়া যায়। তো এটা হচ্ছে ব্যতিক্রম। হুম, আর কি ব্যতিক্রম করলেন? তিনি ব্যতিক্রম করলেন একবার, তিনি একটা গাড়ি, সন্ন্যাসীরা তো এমনি পায়ে, খালি পায়ে হাঁটার কথা। হুম, গাড়ি টাড়ি চড়ার সিস্টেম ছিল না ওই সময়। এখন তো কোনো ব্যাপারই নেই, এখন তো এয়ারপ্লেন, ফ্লাইট, হেলিকপ্টার সব চলছে। কিন্তু ওই যুগে সন্ন্যাসীরা গাড়ি ঘোড়াতে চড়তো না। হুম, তখনকার, তখন কলকাতায় মাত্র কয়েকজনের গাড়ি ছিল, মানে বড় বড় অফিসারদের কাছে। কিন্তু সরস্বতী ঠাকুর নিজে পার্সোনাল একটা গাড়ি তখন কিনেছিলেন, গাড়িতে চড়তেন। কি জন্য? প্রচারের জন্য। তারপরে প্রিন্টিং প্রেস, নিজের প্রিন্টিং প্রেস তিনি বানালেন মায়াপুরে। তখনকার যুগে প্রিন্টিং প্রেস থাকা মানে খুব রেয়ার, পুরো কলকাতায় হয়তো একটা দুটা প্রিন্টিং প্রেস হবে।
তো নিজস্ব প্রিন্টিং প্রেস তিনি মায়াপুরে বানালেন বিরাট বড়। তারপরে তিনি প্রথম গেরুয়া বস্ত্র প্রচলন করলেন। গেরুয়া বস্ত্র সিস্টেম ছিল না আমাদের গৌড়ীয় परंपराয়। তিনি গেরুয়া বস্ত্র সিস্টেম তিনি শুরু করলেন। ব্রাহ্মণ দীক্ষা সর্বপ্রথম তিনি ইন্ট্রোডিউস করলেন। আগে ব্রাহ্মণ দীক্ষার সিস্টেম ছিল না আমাদের। ওটা ব্রাহ্মণ দীক্ষার জন্য তো ওনাকে এত নিন্দা খেতে হয়েছে যে লোকেরা তাকে মারার জন্য চলে এসেছে, মৃত্যু। ওনাকে মানে হত্যা করার জন্য চলে এসেছে লোক, যখন উনি ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিচ্ছে কিছু লোক। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ব্যতিক্রম উনি করলেন। উম, এটা আমি বলছি, কিন্তু গোড়ামির সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই উদাহরণগুলো, ব্যতিক্রম। একবার গৌড়ীয় মঠের ভক্তরা, গৌড়ীয় মঠে একটা সিস্টেম ছিল যে সকালে ব্রেকফাস্টের পরে সমস্ত মঠবাসী ভক্তদেরকে বই দেওয়া হতো। তখন বই ছাপানো হতো প্রেসে। তারা বই নিয়ে যাবে, সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করবে, আর সন্ধ্যার সময় ফিরে আসবে। তখন আবার তারা রাত্রে খাওয়াটা তাকে দেওয়া হতো। এই সিস্টেম ছিল মঠে তখন। তখন একাদশী দিনে কিছু ভক্তরা বলল যে আজকে আমাদের শরীর দুর্বল লাগছে, কেননা ফল টল খেয়েছে, তো এই জন্য আজকে বাইরে যেতে পারবো না প্রচারে। তখন উনি বলছে ঠিক আছে, যদি তোমরা না যেতে পারো আমি খিচুড়ি নিজে রান্না করে তোমাদের খাওয়াবো, পাপ হবে আমি নেব। খিচুড়ি খাবো একাদশী দিনে। বলছে আমি খিচুড়ি খাবে তোমাদের পাপ নেবো, তোমরা যাও গ্রন্থ বিতরণ করতে। আমি এগুলো বলছি ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, মনে রাখবেন। জানেন তো এটা ইংলিশে কথা আছে, ব্যতিক্রম কে কখনো নিয়ম বানানো যায় না। ব্যতিক্রম এই জন্য শোনাচ্ছি যাতে গোড়ামিটা কাটানো যায়, আর কিছু না। হ্যাঁ, ব্যতিক্রম নিয়ম হয় না। এটা ইংলিশে প্রবাদ আছে, কেউ জানে এই প্রবাদটা? এক্সেপশন ক্যানট বি দ্য রুল। এক্সেপশন ক্যানট বি রুল। ব্যতিক্রমকে কখনো নিয়ম বানানো যায়। যেমন উনি একাদশী দিনে বলছে আমি খিচুড়ি খাওয়াবো, তার মানে এখন আমরা ঠিক আছে, আজ থেকে আমরা দুর্গাপুর মন্দিরে প্রতি একাদশীতে খিচুড়ি বানানো শুরু করব। কেন? যেহেতু উনি বানিয়েছিলেন। এটা বলা যাবে কি? বলুন তো দয়াদের প্রভু। না প্রভু। কেন বলা যাবে না এটা? কেন বলে? এটা তখন নিয়ম হয়ে যাবে। এটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা ব্যতিক্রম। এটাকে বলে ব্যতিক্রম। হুম এটা ছিল ব্যতিক্রম। ব্যতিক্রমকে নিয়ম করা যাবে না, এটা বুঝবেন, ঠিক আছে? সরস্বতী ঠাকুর স্যুট বুট পরেছিলেন, তাহলে আমরা সবাই স্যুট বুট পরবো? কি বলছেন আপনি দয়াদর প্রভু? হ্যাঁ প্রভু। আমরা কি সবাই স্যুট বুট পরবো যেহেতু সরস্বতী ঠাকুর স্যুট বুট পরেছিলেন? না প্রভু, তিনি একটা বিশেষ কাজের জন্য এটা হ্যাঁ, প্রচারের স্বার্থে ওটা তিনি ব্যবহার করেছিলেন। এটা ব্যতিক্রম। এটা হচ্ছে ওটা আমাদের ব্যতিক্রম। করা যাবে না প্রভু। হ্যাঁ, এটা হচ্ছে অনুকরণ করা যাবে না। আমাদের কাছে অনুসরণ করা, অনুকরণ নয়। কিন্তু আমি ব্যতিক্রম গুলো কেন বলছি? গোড়ামি কাটানোর জন্য। হ্যাঁ, যারা যারা গোড়ামি করে তারা তাদের ওনাকে নিন্দা করলো। যারা গোড়ামি ভক্ত ছিল তারা ওনার নিন্দা করেছে, ওনার মেন্টালিটি, ওনার মনোভাবটা তারা বুঝতে পারেনি। প্রভুপাদ অনেক ব্যতিক্রম করলেন। প্রভুপাদ কি ব্যতিক্রম করলেন আমি বলছি কয়েকটা। প্রভুপাদ কি ব্যতিক্রম করলেন বলছি। একটা ব্যতিক্রম হচ্ছে যে সমুদ্র পার যাওয়া নিষেধ ছিল। আগে সমুদ্র পার হওয়া মানে পতিত। যদি কেউ সমুদ্র পাড়ে যায় তার মানে সে ফল ডাউন, কেন বিদেশের কালচার খারাপ। কিন্তু প্রভুপাদ সমুদ্র পার গেলেন। প্রভুপাদ মাতাইদের ব্রাহ্মণ দেখা কোনো ইতিহাসে ছিল না সিস্টেম।
প্রভুপাদ মাতাজিদের ব্রাহ্মণ দীক্ষা দিলেন, এটা ব্যতিক্রম। আর শুধু ব্যতিক্রম না, তিনি এটা সিস্টেম করলেন ইসকনের মধ্যে। এই সিস্টেম তিনি চালু করে দিলেন যে মাতাজিদের ব্রাহ্মণ দীক্ষা হবে। এরকম আরো অনেক কিছু প্রভুপাদ ছোট ছোট ব্যতিক্রম করেছেন। হ্যাঁ, 64 মালা ছিল, প্রভুপাদ 16 মালা করলেন। ওকে, তো এগুলো উনি আছেন আচার্য, প্রভুপাদ আছেন আচার্য। আচার্য মানে ফাউন্ডার আচার্য। তো তিনি জানেন কোন নিয়মটা কতটা চেঞ্জ করা যেতে পারে, নতুন নিয়ম বানান উনি, ওনার যোগ্যতা আছে, উনি এই জন্য করেছেন। ওকে, তো এইসব ব্যাপারে আমরা যেন গোঁড়ামি প্রদর্শন না করি। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন। হম। হ্যাঁ, okay। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন। হম। 19 নম্বর কোয়ালিটি আছে, নট টু বি এনভিয়াস, ঈর্ষা। ঈর্ষা মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। যে সঙ্গদাস হিংসা মুক্ত হবে, হিংসা করবে না। আচ্ছা, আমি ওটা পয়েন্ট করলাম। হিংসা করবে না। হিংসাকে ইংলিশে বলে এনভি। হ্যাঁ, আর আরেকটা বলা জেলাসি। তো জেলাসি বা এনভি বা হিংসা, ঈর্ষা, এগুলো থেকে সঙ্গদাস যেন দূরে থাকে। হুম? জেলাসি, ঈর্ষা, হিংসা, এগুলো থেকে দূরে থাকেন। কথা হচ্ছে যে হিংসা বা ঈর্ষা আমাদের হৃদয়ের মধ্যে আছে সবার। হুম, আমাদের ভিতরে আছে ওটা। তো আমরা ওর থেকে মুক্ত নেই। আর মুক্ত আছি যদি বলি তাহলে এটা কপট হবে, নাটক হবে, সত্যিকারে আমরা মুক্ত নেই। তো এখানে কথা হচ্ছে ঈর্ষা আছে আপনার মধ্যে, কোনো অসুবিধা নেই, থাকতে পারে, কিন্তু আপনার আচরণের মধ্যে ঈর্ষার বা হিংসা ধরুন এমন আচরণ করবেন না যাতে খুব খারাপ তার পরিণাম হয়ে যায়, সেটা থেকে বাঁচতে হবে। ঈর্ষা আছে, হিংসা আছে, হিংসার ঈর্ষাকে এমন ভাবে প্রকাশ করবেন না যাতে কিছু খারাপ ঘটনা ঘটে যায়। সেগুলো আমরা ডিটেলে আলোচনা করব। আহ, আমাদের আচার্যরা বলেছেন, রঘুনাথ দাস গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর, ঈর্ষা এমন একটা দোষ যে মানুষের হৃদয় থেকে বের করা খুব কঠিন। সবকিছু, কাম ক্রোধ লোভ সব থেকে মুক্ত হতে পারবো আমরা, কিন্তু মাৎসর্য থেকে মুক্ত হওয়া সবচাইতে কঠিন, হিংসা থেকে মুক্ত হওয়া সবচাইতে কঠিন। যখন কৃষ্ণ প্রেম পাবো আমরা, তখন পুরোপুরি মুক্ত হব হিংসা থেকে। তার আগে পর্যন্ত হিংসা থাকবে। এখন আলোচ্য বিষয় হচ্ছে হিংসা তো আমাদের মধ্যে আছে, ওটা আমরা লুকাতে পারবো না, কিন্তু হিংসা যাতে প্রকাশ, আমরা কুৎসিত ভাবে হিংসাকে প্রকাশ না করি।
হিংসা কিভাবে প্রকাশ হয়? হিংসা বা এনভি, জেলাসি তিন প্রকারে প্রকাশ হবে। হুম, একটা মনের মধ্যে আসবে, জেলাসি মনে মনে। আর একটা বাণীর মাধ্যমে জেলাসি হবে, প্রকাশ পাবে। আর একটা কার্যের মধ্যে জেলাসি প্রকাশ পাবে। হুম, আমি উদাহরণ দিচ্ছি, তিনটার উদাহরণ দেব। জেলাসি কখন কখন হয়? জেলাসি বা হিংসা কোন কোন ক্ষেত্রে আমাদের মধ্যে হয়? উদাহরণ দেবেন, আপনাদের মধ্যে কি বলবেন যে জেলাসি কখন হয়, কি ঘটনা ঘটলে আমাদের জেলাসি হয়, হিংসা হয়? সেবকপতি মাধব উনি কেমন উদাহরণ দেবেন? আর কে বলবেন? হাত তুলবেন, হ্যাঁ বলুন, বলুন প্রভু। আমাদের হিংসা বহু তখনই হয় মানে অপরের উন্নতি দেখে, রাইট। অপরের উন্নতি দেখে হিংসা হয়। আমার ছেলের বা আমার পাশের বাড়ির কোনো পরিবারের ছেলে চাকরি পেয়ে গেল, আমার ছেলে চাকরি হলো না, তখন ঈর্ষা ধরে যায়, হিংসা হয়ে যায়। আমরা প্রচার করতে গিয়েও দেখেছি প্রভু, যে স্টুডেন্টদের একটু উন্নতি হলেও তখন আমাদের মনের মধ্যে একটা ঈর্ষা চলে আসে, যে আমাদের স্টুডেন্ট আমার চাইতে ভালো এরকম প্রচার করছে। এই যে এগুলো আসে প্রভু, এগুলো স্বাভাবিক ভাবে এগুলো চলে আসে, এগুলোকে রাইট। কন্ট্রোল করা খুব কষ্টকর। রাইট, একদম পারফেক্ট বলেছেন প্রভু। তারপরে আমার আহ, আমার ক্লাস আছে, আরেকটা ক্লাস আছে, হ্যাঁ। তো আমার ক্লাসে হয়তো 500 গীতা বিতরণ হলো, আরেকটা ক্লাসে লোকেরা 800 গীতা বিতরণ করলো, তখন জেলাসি চলে আসবে। বা মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে, তো অন্য কোনো সঙ্গ দাসকে সম্মানিত করা হলো, আর আমাকে সম্মানিত করা হলো না, তো আমার তখন জেলাসি হবে। হুম? বা আহ এরকম এরকম অনেক এই ধরনের সবকিছু আহ, এইসব মধ্যে জেলাসি, হিংসা আমাদের আছে। তো ছাত্র আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমার ছাত্র আমার থেকে এগিয়ে যাচ্ছে, এটাও একটা উদাহরণ হতে পারে। তো এখন এই জেলাসি আমাদের মধ্যে আছে, এটা কিছু করার নেই, এটা থাকবে। হুম? তো এখন এটা মনের মধ্যে কোনটা মন পর্যন্ত যাচ্ছে, কোনটা বাণী পর্যন্ত যাচ্ছে, আর কোনটা কার্যের মধ্যে যাচ্ছে, এটা আমরা দেখবো। ধরুন একটা স্টেজে উপরে হম একজন ভক্তকে মালা পরানো হলো, হুম? বা একটা ভক্ত পারফরমেন্স করেছে, এখানে নাচ করেছে, মন্দিরে এসে খুব নাচছে। বা কোনো ভক্তকে সম্মান করা হলো, তখন আমি বলছি, ওহ, ও কি নাচ ভালো করে, মানে প্রথমত মনে মনে কষ্ট হচ্ছে যে ও তো মুখে মালা পরিয়েছে, আমি জানি, এটা মনে মনে কষ্ট হচ্ছে। তো মানে কষ্ট হচ্ছে অন্য লোকের উন্নতি দেখেই আপনারা দেখবেন মনে একটা কষ্ট হচ্ছে, এটা হবেই। তাহলে বুঝতে হবে যে জেলাসি আছে, কিন্তু সেটা ঠিক আছে। এই জেলাসি আছে, আপনি তো মনের মধ্যেই থাকে, তাহলে ধীরে ধীরে সংশোধন হয়ে যাবে। আপনি বাইরে মুখে প্রকাশ করছেন না, তাহলে চলবে, মুখে প্রকাশ করবেন না। তো এবার নেক্সট হচ্ছে মুখে প্রকাশ করা। মনের মধ্যে তো সবসময় জেলাসি হতেই পারে, ওটা সূক্ষ্ম হয়ে গেল। এবার আমি মুখে প্রকাশ করব কিভাবে? যে একজন নাচ করলো বা মালা পরলো, তখন আমি, ও কি নাচ করলো, এর থেকে তো আমি ভালো নাচ করতে পারি, ও কি নাচ করলো আমি জানি, এটা বলা, মানে এটা মুখে প্রকাশ হলো জেলাসি। এটা খুব খারাপ না, ঠিক আছে, খারাপ কিন্তু খুব খারাপ না। তারপরে উম আমি বলো, "ও, এখানে তো নাচ দেখাচ্ছে, কিন্তু পিছনে কি কি করে আমি সব জানি", এটা বলছে আরেকজনকে, বুঝতে পারছেন? মানে নিন্দা, ওর নিন্দা করছে। কি কি জন্য নিন্দা করছে? নিজের অহংকারকে সন্তুষ্ট করার জন্য। হুম? নিজের অহংকারকে সন্তুষ্ট, অহংকার সন্তুষ্ট করার জন্য ও নিন্দা করলে, যেটা কষ্ট পেয়েছে কষ্টটা কমানো যাবে। যেহেতু ওর প্রশংসা হয়েছে সবার সামনে, ওই জন্য আমার অহংকার একটু আঘাত পেয়েছে,
যে আমার অহংকারে আঘাতটাকে কম করার জন্য আমি কি করছি, ওর নিন্দা করছি। নিন্দা করলে আমার অহংকার আবার নষ্ট হবে। এটা হচ্ছে হিংসার বহিঃপ্রকাশ বাণী দ্বারা। আর কার্যক্ষেত্রে তো বাণী দ্বারা প্রকাশ পায় যদি ওটা একটু খারাপ। হুম, কিন্তু সবচেয়ে খারাপ হলো কার্যের মধ্যে প্রকাশ পাবে। সেটা কিরকম? একটা ভক্ত নাচছে বা মালা পরানো হলো তাকে, বা তাকে সার্টিফিকেট দেওয়া হলো, এবার আমি চলে যাব স্টেজে কাছে, ওই ভক্তরা যখনই নামবে তাকে সঙ্গে সঙ্গে ধরবো, "এ, তুমি মালা পেলে কেন? তোমাকে মালা কেন দিল প্রভু? হ্যাঁ, তুমি এত যোগ্য নাকি মালা পাওয়ার?" এটা হলো কুৎসিত প্রকাশ, হিংসার কুৎসিত প্রকাশ, মানে আগলি এক্সপ্রেশন। তারপরে আমি গিয়ে হয়তো, ঠিক আছে আমি স্টেজে চড়ে গেলাম, স্টেজে আমাকে মাইক দাও, মাইক দিন, মাইক দিন, কোথায় মাইক? আরে এখানে সব অন্যায় হচ্ছে, কি মালা পরানো হচ্ছে কেন? হ্যাঁ, এটা ভুল হচ্ছে, এই লোকটা আমি জানি। এটা খুবই মানে একদম ডেঞ্জার। যদি কেউ এরকম করে, এটা এরকম হতে পারে, বেশি হিংসা থাকলে সে মাইকে উঠে যাবে, স্টেজে উঠে মাইকে ওর অগেনস্টে কাণ্ড করে দিতে পারে, অথবা অথরিটির সঙ্গে গিয়ে ঝগড়া করে নিলাম। তো এইগুলো হচ্ছে হিংসার কিছু প্রকাশ, যে আমি কোনো লোককে পছন্দ করছি না বা তার উন্নতি সহ্য করতে পারছি না, তাকে যদি আহ কিছু পায়, তখন আমি সঙ্গে সঙ্গে নিজে কন্ট্রোল না করতে পেরে সেটা আমি প্রকাশ করে ফেললাম। তো এটা হচ্ছে, এই জিনিসটাকে থার্ড লেভেলটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, ওটা করা যাবে না। প্রথমটা ঠিক ছিল, মনে মনে কষ্ট পেলাম, ঠিক আছে। দ্বিতীয়টা একটু খারাপ, কিন্তু ওটাও ঠিক আছে, কিন্তু তৃতীয়টা যেন না হয়, যেন আমাদের হিংসাটা খুবই একদম বিচ্ছিরি ভাবে যেন প্রকাশ না পায়। হুম, এটাকে মনে রাখতে হবে। এটা ছিল হুম, প্রশ্ন। এবার লাস্ট পয়েন্ট আছে, বি কোঅপারেটিভ উইথ আদার্স অ্যারাউন্ড লিডার, অন্য টিচারদের সঙ্গে সহযোগিতা করা। লাস্ট পয়েন্ট, অন্য টিচারদের সঙ্গে সহযোগিতা করা। এবার সহযোগিতা না করার কিছু উদাহরণ দেব, তারপরে সহযোগিতা করার উদাহরণ দেব। সহযোগিতা না করার উদাহরণ হচ্ছে এরকম, যে একটা, ধরুন একটা ঘটনা আছে, একটা দুই জায়গায়, একটা পাশাপাশি দুটো ক্লাস হচ্ছে, পাশাপাশি দুটো ক্লাস চলছে। একটা ক্লাসের একজন ছাত্র অন্য ক্লাসে, দুটো ক্লাসে যাচ্ছে, এবার একটা ক্লাস ছেড়ে অন্য ক্লাসে চলে যাচ্ছে, একটা ক্লাস ছেড়ে একটা ছাত্র অন্য ক্লাসে চলে যাচ্ছে। হম, এখানে সঙ্গদাস সহযোগিতা করা মানে কি? সহযোগিতা মানে সঙ্গদাস বা টিচার কি করবে, টিচারের উচিত যে ওই ছাত্রটাকে নেওয়ার আগে সেই ছাত্রকে বলা উচিত যে তুমি ওই ক্লাস করছিলে, ওটা ছাড়ছো কেন? হুম, তখন ওই ছাত্র বলছে, প্রভু আপনি তো খুব ভালো ক্লাস করেন, আপনার মতো আর ভালো ক্লাস কেউ করে? হুম, তখন সেই সঙ্গদাস যদি বলে, খুব ভালো ভালো, আমার মতো কেউ নেই, আমি খুব ভালো ক্লাস করি, তুমি আমার কাছে থেকে যাও। এটা বলতে পারে। অথবা বলতে পারে, তুমি যাও তোমার টিচারকে বলো যে আমার আপনার ক্লাসে অসুবিধা হচ্ছে, আমি ওখানে যেতে চাইছি, তুমি বলে আসো। এটা বলতে পারে। অথবা হম, সে টিচার সঙ্গে কথা বলতে পারে, সঙ্গদাস টিচার সঙ্গে কথা বললো যে, বলবো যে তো আপনার একটা ছাত্র আছে, সে আমার ক্লাসে আসতে চাইছে, তো আপনি কি বলেন, আমি ওকে নিতে পারি কিনা? এটা বলে সহযোগিতা। আর অসহযোগিতা মানে চুপচাপ তাকে না বলে নিয়ে নিলাম।
অথবা একটা সঙ্গদাসের বাড়িটা খুব, একটা ক্লাস তার বাড়ির খুব কাছে আর একটা ক্লাস তার বাড়ির খুব দূরে আছে। তখন এই ছাত্র বলছে যে আমি এখানে ক্লাস করতে চাই, যেহেতু আমার এটা বাড়ির পাশে হচ্ছে। তখন এই টিচার যে বলছে, না, তুমি আমার ক্লাস ছেড়ে যেতে পারবে না, দূরে হোক কাছে হোক তোমাকে আমার ক্লাসেই থাকতে হবে। এটা যদি বলে, তা অসহযোগিতা হলো। সহযোগিতা, ঠিক আছে, তোমার ওটা কাজ, তুমি ওখানে অ্যাটেন্ড করো। আমি বলে দিচ্ছি, টিচারকে ফোন করবে যে আমার একটা ছাত্র আছে, আপনার বাড়ি কাছে হচ্ছে, আপনি একটু ওকে নিয়ে নেন, বলে ওকে অ্যাড করে দিল। তো এগুলো উদাহরণ। বা একজন ভক্তের অনেকদিন হলো দীক্ষা হচ্ছে না, যেহেতু তার কিছু ত্রুটি রয়েছে, তার দীক্ষা টিচার তাকে একটু আটকে রেখেছে, এখন দীক্ষা আর একটু থামো তুমি। অন্য টিচার বলো, তুমি আমার ক্লাসে চলে আসো, তোমার এক্ষুনি দীক্ষা হয়ে যাবে। এটা অসহযোগিতা হলো। তো এরকম টিচারদের মধ্যে সহযোগী মনোভাব থাকা উচিত, আলোচনা করা উচিত। এখানে কে ভুল কে ঠিক আমরা আহ এই মুহূর্তে বিচার করতে পারবো না, ঘটনা না দেখে বিচার। কখনো কখনো ছাত্র ভুল হতে, প্রথম টিচার ভুল হতে পারে, কখনো কখনো দ্বিতীয় টিচার ভুল হতে পারে, যে কোনো দুইজনের মধ্যে যে কোনো একটা টিচার ভুল হতে পারে, আর ছাত্র ভুল হতে পারে। সেটা তো আহ পরিস্থিতি আর এটাই বোঝাবে। এখানে আমাদের মোটামুটি 20টা পয়েন্ট আলোচনা শেষ করলাম। হুম, সব প্রশ্ন, আহ মোট 40টা প্রশ্ন আছে। আমি প্রশ্নটা আজকে ফেলে দেবো গ্রুপে। তো আপনাদের সকলের আহ এটা অনুরোধ, সবাইকে খাতা তৈরি করতে হবে, আর 40টা প্রশ্ন খাতায় লিখে তার উত্তর লিখতে হবে। আর আমরা রিটেন এক্সাম নেব। হুম, এখন এক্সামের ডেটটা আমাদের ফেলে দিতে হবে কবে, 1 সপ্তাহ পরে, মানে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব প্রশ্নগুলো। কারো কিছু কনফিউশন থাকলে রিভাইজ করব, তারপরে সপ্তাহে এক্সাম হবে। তো আপনারা, কেন এক্সাম আমরা বেশি ডিলে করি তো আপনারা সব ভুলে যাবেন। এখন ফ্রেশ মেমোরি আছে, সব ডিসকাস হচ্ছে, মনে আছে। এখন তাড়াতাড়ি লিখে ফেললে তখন আমরা অন্য ট্রেনিং আবার শুরু করব এক্সাম শেষ হলে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা যত টিচার আছেন, আমাদের এখানে যে কজন টিচার আছে ভীমগড় আর বাঁকুড়া এরিয়াতে সব জায়গায়। আর শুধু টিচার না, আমি চাইছি টিচারদের যে বাড়ির, যেমন মাতাজি টিচার, তাহলে প্রভুকেও করাতে হবে। আর যদি প্রভু টিচার হয়, তাহলে মাতাজিকেও, যদি দীক্ষিত ভক্ত হয়, তাহলে সবাইকে মাস্ট করাতে হবে। এটা এই জন্য, যদি ধরুন হয়তো কারো মাতাজি টিচার না, হুম, কিন্তু তার জানা তো উচিত যে তার হাজবেন্ড কি করছে, কি কি করার আছে, তার কর্তব্য কি আছে, কি সেবা আছে। উনি সাহায্য করবে, ট্রেনিং প্রাপ্ত হলে উনি সাহায্য করতে পারবে। ঠিক সেরকম প্রভুরা, যাদের মাতাইদের প্রভুরা টিচার নয়, কিন্তু তারা দীক্ষিত ভক্ত সাপোর্ট করছে, কি সাহায্য করছে ক্লাসে, যদি সাহায্য করে তাহলে তাদেরকেও অবশ্য এই কোর্স পুরোপুরি অ্যাটেন্ড করে পরীক্ষা দিতে হবে। যেহেতু আমরা চাইছি দুইজনেই ট্রেনিং প্রাপ্ত হলে তাহলে সাহায্য করতে পারবে সঠিকভাবে। তো এটা আমার অনুরোধ, আপনার সঙ্গে রেডি হন। আর এটা কম্পালসারি, মন্দির থেকে কম্পালসারি করা হয়েছে, সবাইকে মাস্ট করতেই হবে। হরে কৃষ্ণ। এবার আমাদের পরীক্ষা